আমি যখন খুব ছোট ছিলাম তখন একটা বিষয় ভাবতাম যে আমার আশপাশে সবাই এত বড় বড় মানুষ আর আমি একদম ছোট। আবার সবাই বলছে যে আমি একসময় বড় হয়ে যাব। তো এই ছোট মানুষ থেকে আমি কীভাবে বড় হয়ে যাব, এই জিনিসটা নিয়ে আমি খুব ভাবতাম। এবং যখন আমি ক্লাস 8-এ উঠি তখন কিন্তু এই ছোট থেকে বড় হওয়ার রহস্যটা বুঝতে পারি। তো কীভাবে বুঝতে পারি সেটা হচ্ছে, ক্লাস 8-এই কিন্তু আমাদেরকে প্রথম কোষ বিভাজন সম্পর্কে পড়ানো হয়েছিল এবং 9-10 এবং এইচএসসি পর্যন্ত কিন্তু এই কোষ বিভাজন চ্যাপ্টারটা বারবার থাকতো এবং এইচএসসিতে খুব ডিটেইলে এই কোষ বিভাজনটা আমাদেরকে পড়ানো হয়েছে। এবং আমি যখন মেডিকেলে আসলাম, মেডিকেলেও কিন্তু আমাকে কোষ বিভাজন সম্পর্কে আবার পড়তে হয়েছে। তো আজকে আমরা এই কোষ বিভাজন সম্পর্কেই জানবো। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। পেমেটের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমরা কোষ বিভাজনের যে প্রথম পর্যায়ে রয়েছে প্রোফেজ, এই প্রোফেজ সম্পর্কে জানবো। তো প্রো মানে কি? প্রো মানে হচ্ছে আদি। তো প্রোফেজ মানে আদ্য পর্যায়ে, অর্থাৎ প্রথমে যেটা থেকে শুরু হয়। আমরা জানি যে কোষ বিভাজনকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন, একটা হচ্ছে সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন। তো এই ক্যারিওকাইনেসিস এটাই হচ্ছে মূলত 5টা ভাগে বিভক্ত। সাইটোকাইনেসিস কিন্তু অতটা জটিল প্রসেস না, এবং ক্যারিওকাইনেসিসটা অনেক জটিল প্রসেস, এবং এখানেই প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এই ধরনের ধাপগুলো রয়েছে। তো আমরা আজকে এই প্রথম ধাপ অর্থাৎ প্রোফেজ সম্পর্কে জানবো। তো প্রোফেজ যেহেতু নিউক্লিয়াসের বিভাজন, তো আমাদের প্রথমেই জানা প্রয়োজন যে নিউক্লিয়াসে কী কী রয়েছে। তো নিউক্লিয়াস আমরা জানি একটা মেমব্রেন দিয়ে আবৃত থাকে, সেখানে একটা নিউক্লিওলাস থাকে গোল, এবং অসংখ্য ক্রোমাটিন জালিকা থাকে, আর পাশাপাশি সেখানে নিউক্লিওপ্লাজম থাকে। তো প্রোফেজে যেটা হয় যে যেহেতু পুরনো নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে যাবে, তো এখানকার যে নিউক্লিওলাস থাকে এবং নিউক্লিয়ার মেমব্রেন থাকে এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হওয়া শুরু হয়। নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন এগুলো সবই বিলুপ্ত হতে শুরু করে, এগুলো সব হচ্ছে বিলুপ্ত হয়। তো আর পাশাপাশি এখানে যে ক্রোমাটিন জালিকাগুলো থাকে, এখানে অসংখ্য ক্রোমাটিন জালিকা থাকে। এই ক্রোমাটিন জালিকাগুলো যেটা হয়, ক্রোমাটিন জালিকাগুলো মোটা ও খাটো হতে শুরু করে, মোটা ও খাটো, এবং মোটাও যখন খাটো হয়ে যায় তখন তাদেরকে বলা হয় ক্রোমোজোম। অর্থাৎ প্রথমত তারা থাকে চিকন এবং লম্বা, কিন্তু যখন কোষ বিভাজন শুরু হয়, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা বা মেমব্রেন আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকে, তখন তারা মোটা এবং খাটো হওয়া শুরু করে এবং তাদেরকে বলা হয় তখন ক্রোমোজোম। এবং এই সময় তাদেরকে গণনা করা যায়, সরাসরি গণনা করা যায়। আমরা যদি একটু এই ছবিটাতে চলে আসি, আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে একটা উদ্ভিদ কোষ এবং একটা প্রাণী কোষ, এই দুটো হচ্ছে মাতৃকোষ। তো প্রথমত এখানে এই যে যে ক্রোমাটিন জালিকাগুলো রয়েছে সেগুলো খুবই সূক্ষ্ম ও স্পষ্ট, এবং নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন এগুলো খুব সুন্দরভাবে আছে। কিন্তু যখন প্রোফেজ শুরু হয়েছে, প্রোফেজের প্রথম অবস্থা, তো এই প্রোফেজের প্রথম অবস্থায় কিন্তু এখানে যে সূক্ষ্ম ছিল ক্রোমাটিন জালিকাগুলো, এখানে কিন্তু মোটা হয়ে যাচ্ছে, আর এখানে যে নিউক্লিওলাসটা একটু বড় ছিল এটা কিন্তু ছোট হয়ে গেছে, এবং এই পর্দাটাও আস্তে আস্তে ছোট হয়ে আসছে, এবং শেষ অবস্থায় গিয়ে নিউক্লিওলাস আরও ছোট হচ্ছে, এবং এখানে যে পর্দাটা রয়েছে এটাও আস্তে আস্তে ছোট পাতলা হয়ে যাচ্ছে। আর এখানে যে ক্রোমাটিন জালিকাগুলো ছিল এগুলো কিন্তু আরও মোটা, আরও খাটো হচ্ছে। এটা প্রাণীকোষের ক্ষেত্রেও অনেকটা সেমই বিষয়টা। এরপর হচ্ছে এখানে স্পিন্ডল যন্ত্র যে সৃষ্টি হয় তার কিছুটা পূর্ব প্রস্তুতি এখানে চলতে থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে, প্রথমে যে ক্রোমোজোমগুলো রয়েছে, ক্রোমোজোমগুলো বা ক্রোমাটিন জালিকাগুলো প্রথমে থাকে সিঙ্গেল, কিন্তু প্রোফেজের লাস্ট পর্যায়ে গিয়ে তারা হয়ে যায় দুভাগে বিভক্ত। একমাত্র মাঝখানের জায়গাটা ছাড়া, মাঝখানে যে তাদের সেন্ট্রোমিয়ার রয়েছে, এই সেন্ট্রোমিয়ার ব্যতীত পুরো ক্রোমাটিন জালিকাটা কিন্তু এভাবে দুটো ভাগে ভাগ হয়ে যায়। এটা একটা তাদের ইম্পর্টেন্ট ফিচার। দেন এখানে আস্তে আস্তে স্পিন্ডল যন্ত্র তৈরি হওয়া শুরু হয়। তবে স্পিন্ডল যন্ত্র তৈরি হওয়ার যে বিষয়টা, এটা কিন্তু প্রোমেটাফেজ পর্যায়ে গিয়ে খুব ভালোভাবে দেখা যায়। তো এরপর হচ্ছে এখানে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ বা সিডিকে নামে একটা প্রোটিন রয়েছে। এই প্রোটিনের ফসফোরাইলেশন হয় এবং এটার মাধ্যমে ক্রোমোজোমটা সংকুচিত হয় এবং নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকে। তো প্রোফেজ এইটুক পর্যন্তই। তো এভাবে আমরা প্রতিটা আরও কয়েকটা ভিডিওর মাধ্যমে প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ প্রতিটা পর্যায়ে ব্যাখ্যা করব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবার আমন্ত্রণ রইল। কমেন্টে তোমাদের মন্তব্য এবং মতামত জানতে চাই, এবং যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্টে করবে। আসসালামু আলাইকুম।